জামাত ইসলামের সেই গণমুখী চরিত্র আমাদের দেশে তৈরি হয় নাই। আপনি গণভবনে গিয়ে যদি দাঁড়ান, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যেটা ঘটেছে যে হাসিনা চলে যাবে, সরকারের পতন হবে। আর একটা হতে পারে যে বর্তমানে জামায়াতের রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? জামায়াত কেন ভোটের রাজনীতিতে পিছিয়ে আছে? দেখেন, জামাত ইসলাম একটা ইসলামী রাজনৈতিক দল। জামাত হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত গণমানুষের রাজনীতি হয়ে ওঠার যেই চরিত্র আর একটা ক্যাডার ভিত্তিক সংগঠনের যে চরিত্র, ফান্ডামেন্টাল চরিত্রটা একটু ডিফারেন্ট। এখন আমাদের দেশে তো গণতন্ত্র উন্নত গণতন্ত্র না। তো এখানে যদি আপনার খুব ভালো উন্নত গণতন্ত্র থাকতো, তাহলে হয়তো জামাতের জন্য রাজনীতি করা আরও সহজ হতো। এখন একটা যথেষ্ট ডেভেলপড না এরকম একটা গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করার জন্য যে ধরনের ক্যাপাসিটি, কোয়ালিটি প্রয়োজন, জামাত ইসলামের সেই গণমুখী চরিত্র আমাদের দেশে তৈরি হয় নাই। এটি জামাতের জন্য চ্যালেঞ্জ, কিন্তু জামাতের সেই প্রসপেক্ট আছে। তো আমি আশা করি যে সামনের দিনে জামাত আরও বেশি গণমানুষের রাজনৈতিক দল হয়ে উঠবে। আচ্ছা, জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন দেখছেন? উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কি লক্ষ্য করছেন কিনা? এই দেশে এখন ফ্যাসিবাদ নাই। এই দেশে আপনি খুব স্পষ্টভাবে কথা বলতে পারতেছেন। এই দেশে আপনি আপনার গণতান্ত্রিক চর্চা করতে পারতেছেন। তো আমি তো এটাকে বিশাল পরিবর্তন বলে মনে করি, তাই না? আপনি ধরেন যে এখন অন্তর্বর্তী সরকারের যে পারফরমেন্স, সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমার বোধ হয় সেই সকল প্রশ্ন তোলার আগে এই যে মানুষের স্বাধীনতা, এই যে মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষের জীবনের স্বাধীনতা আছে। আপনি আগস্টের পরে আজকে পর্যন্ত তো কেউ গুম হয় নাই, তাই না? তো আমি তো মনে করি এটা বিশাল 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 পরিবর্তন। আচ্ছা, আপনি শিবিরের নেতা ছিলেন, এখন কেন শিক্ষাঙ্গনে রাজনীতির বিষয়ে আপনি কথা বলেন বা বিরুদ্ধে কথা বলেন? আমি যেহেতু প্রথম কথা হলো আমি সাবেক ছাত্র, তাই না? তো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো ছাত্রদের অধিকারের ব্যাপারে তো আমি অবশ্যই কথা বলবো। আমি এখন শিক্ষক, তাই না? আমি অভিভাবক, আমার সন্তান একসময় বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা তো আমার কনসার্ন। আমি একসময় ছাত্র রাজনীতি করেছি। তো কাজে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে ওই দেশের ছাত্র রাজনীতি কীভাবে, কোন সিচুয়েশনে কেমন হওয়া উচিত, সেটি নিয়ে আমার কনসার্ন এবং আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমি সেই জায়গা থেকে কথা বলি। আচ্ছা, জুলাই বিপ্লবের কোনো স্মৃতি যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। জুলাই বিপ্লবের সময় তো আমি দেশে ছিলাম না, মূলত আমি আমেরিকাতে ছিলাম। কিন্তু জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির একটা বিশাল ভূমিকা পালন করেছে। বিপ্লবের প্রত্যেকটা পয়েন্টে আপনার স্ট্র্যাটেজি নির্ধারণ, সিচুয়েশন অ্যানালাইসিস এবং সিদ্ধান্ত গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের এখনকার যে সভাপতি, সেক্রেটারি সাদিক এবং ফরহাদ, এবং তার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের একটা ছোট্ট গ্রুপ ছিল আমাদের, শরফুদ্দিন এবং জোনায়েদ এবং রিফাত এখন নাগরিক কমিটিতে কাজ করতেছে। তো তাদের সাথে আমাদের একটা খুব স্ট্রং কোঅর্ডিনেশন ছিল, এবং যেহেতু অনলাইনে খুব আপনি ইজিলি যোগাযোগ করা যায়, তো আমরা মূলত অভ্যুত্থানের একেবারে শুরু থেকেই অভ্যুত্থানকে পর্যালোচনা করতেছিলাম। প্রত্যেকটা পয়েন্টে তার পরের ধাপ কী হবে, কোন স্টেজে আমাদের কী সিদ্ধান্ত নেওয়া দরকার, কিভাবে ভূমিকা পালন করতে হবে। তো একেবারে 5 তারিখে, ধরেন 4 তারিখে যখন সিদ্ধান্ত হলো যে গণভবনের যে ঘেরাও কর্মসূচি, সেটি একদিন এগিয়ে আনা হবে, তো ওই রাতটা আমাদের জন্য খুব ক্রুশিয়াল ছিল ইন দ্য সেন্স, এটা অনেকটা আপনি যুদ্ধক্ষেত্রের একেবারে শেষ স্টেজে চলে গেছেন। তা আপনি গণভবনে গিয়ে যদি দাঁড়ান, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যেটা ঘটেছে যে হাসিনা চলে যাবে, সরকারের পতন হবে। আর একটা হতে পারে যে গণভবনে তার যে সিকিউরিটি অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস যদি রিয়্যাক্ট করে, তাহলে কিন্তু এখানে অনেক বড় ধরনের ম্যাসাকার হওয়ার সম্ভাবনা ছিল। তো ওই সময়টুকু খুব ক্রুশিয়াল ছিল। প্রত্যেকটা পয়েন্টে আমার কাছে মনে হচ্ছিল যে এই দুইটা সম্ভাবনার কোনটা হবে। তো 5 তারিখে যখন একটা সময় শুনলাম যে সেনাবাহিনী প্রধান আপনার ভাষণ দিবে, তখন আমরা কনফার্ম হলাম যে না, ঠিকই আছে, যে হাসিনা চলে গেছে অথবা চলে যাবে। সো দ্যাট মোমেন্ট ওয়াজ রাইট দ্য পিনাকল পয়েন্ট আর কি। তো এর আগ পর্যন্ত আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে গণভবনকে ঘিরে একটা বড় ধরনের রক্তপাত হবে কিনা।